আমি বলি পুলিশকে যে দর্শকদের যদি সুবিধের কথা ভাবতে হয় তাহলে আপনারা পুজোর সময় একটা ছুটি নিন। আপনারা ছুটি নিন দর্শকদের সুবিধা। দর্শকদের অসুবিধা করার জন্য আপনারা রাস্তায় নামেন, আমার পুজোর দর্শকদের জিজ্ঞাসা করলে পুলিশকে দর্শক সেটা বলে দেবে। কিন্তু তৃণমূল তো বলছে যে এটা সজলবাবুর খুশি হওয়ার কথা, তাহলে ওনার পুজোয় ভিড় যে বেশি হয়, কোথাও পান থেকে যদি চুন খসে যায় তাহলে পরিষ্কার বলে দেবেন প্রশাসনিক ব্যর্থতা। ওনাকে তো পুজো বন্ধ করতে বলা হচ্ছে না, কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। দেখুন, তাহলে ওনারাও বলে দিন, যা কে বলেছেন আমি জানি না যে সজলবাবুর খুশি হওয়া উচিত, তাহলে আমি খুশি মনেই বলছি। তাহলে একটা কথা ওনারা বলে দিন যে ওই দক্ষিণ কলকাতার যে সমস্ত পুজোগুলো এখন ইদানিংকালে হচ্ছে সেই পুজোগুলোতে ভিড় হয় না। বলে দিন উত্তর পূর্ব শহরতলির পুজোয় ভিড় হয় না, বলে দিন, তাহলে ঝামেলা মিটে যায়, তাহলে আমি মেনে নেবো খুশি মনে। আর যদি আপনি বলেন সব পুজোতে ভিড় হয়, শুধু তোমার পুজোতে চিঠি দেওয়া হবে, তোমার জন্য আলাদা আইন, আমি সেটা ব্যথিত মনে হলেও মেনে নেব যে আমার জন্য আলাদা আইন, কারণ আমি তৃণমূলের খাই পড়ি না, তারপর আমি সরকারের 1 লাখ টাকা নিই না। হ্যাঁ, এবং যখন আমি বিজেপিতে জয়েন আমরা করিনি তখনও আমরা সরকারের টাকা নিতাম না। কুণাল বাবু আবার বলছেন এসব অভিযোগ করে নাকি আপনি পুজোকে প্রমোট করতে চাইছেন। আমি তো উল্টো প্রশ্ন করছি যে আমার পুজোকে প্রমোশন করার দায়িত্ব কি কলকাতা পুলিশ নিয়েছে? এই চিঠি দেওয়ার মানে কি? এই চিঠি আরও 10টা পুজোকে দিন না, তাহলে তার কারোর অভিযোগ করার কিছু থাকবে না। আমাদের এই পুজোটাকে কি কুণালবাবুরা প্রমোট করতে চাইছেন? আমি এটা জানতে চাই। এবারে আপনাদের পুজোর থিম অপারেশন সিন্দুর, এবং এই অপারেশন সিন্দুর নামটা নিয়ে মুখ্যমন্ত্রীর যথেষ্ট বিরক্তি আছে, এর জন্যই কি? না না, দেখুন, সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রীর বিরক্তি, উষ্মা, চুলকানি, জ্বালা, এর মধ্যে আমি যাচ্ছি না। সিঁদুর করলেও এই চিঠি পেতাম, ইঁদুর করলেও এই চিঠি পেতাম, এটা আমরা জানি। গতবার তো অপারেশন সিঁদুর হয়নি, গতবার চিঠি পেলাম কেন? ঠিক কি কি বলা হয়েছে পুলিশের এই নোটিশে, কি কি বলা হয়েছে আপনাদের? আমরা ফেসবুকে দিয়েছি, ধরুন অদ্ভুত অদ্ভুত কথা। গতবার যা ছিল সেম টু সেম। হ্যাঁ, যতগুলো সিসিটিভি গতবারও চেয়েছিল দিয়েছি, এবারও যত চাইবে দেবো। হ্যাঁ, 250 ভলেন্টিয়ার দিতে বলেছে, আমাদের তো 500 550 ভলেন্টিয়ার থাকে। হ্যাঁ, তো এগুলো কোনো কথা হলো না। লেজার লাইট আমরা এমনিও লাগাই না। হ্যাঁ, এখন পুলিশ জানে কাকে লেজার বলে, কোন লাইটটা লেজার লাইট সেটা পুলিশ জানে কি না প্রশ্ন। বলেছে সাউন্ড লাইট, কি লাইট অ্যান্ড সাউন্ড করা যাবে না। আমরা তো রাজি হয়ে গেছি যে এক জায়গায় লাইট জ্বলবে, আরেক জায়গায় লাইট জ্বলবে না, শুধু সাউন্ড বাজবে। তাহলে লাইট অ্যান্ড সাউন্ড হলো না, তো মহা মুশকিলের কথা। এরপর বলবে যে পুরোহিতের পুজো করার সময় মন্ত্র মাইকে উচ্চারণ করা যাবে না। হ্যাঁ, কি বলবো, এইসব কথার কি উত্তর দেব? এবং হকার নিয়ে যে বলা হয়েছে, হকার বসে দেওয়া যাবে না, তো হকার তোলার দায়িত্ব পুলিশের, পুলিশ তুলে দিক। সারা কলকাতার কোথাও হকার তুলতে পারলো না, দুর্গাপুজোয় হকার তাড়াতে এসছে, তো তুলে দিক না। আমি কি হকার বসাই? হকার থেকে পুজোর কোনো রেভিনিউ আসে না, আর হকার নিয়ে আমি চিন্তাও করি না। হ্যাঁ, হকারকে তুলে দেওয়াটা অমানবিক। হ্যাঁ, সে অমানবিক কাজটা পুলিশ সবসময়ই, কখনোই পুলিশ মানবিক নয় এ রাজ্যে। তো হকার তুলবে কি, হকারকে সাইড করে একটু সুন্দরভাবে অর্গানাইজ করে বসাবে, সেটা অ্যাবসলিউট পুলিশের ব্যাপার। হকারের সঙ্গে পুজো বা পুজো কমিটির কোনো সম্পর্ক নেই। এক, আর বলছে দর্শনার্থীদের মা বোনেদের সুবিধের জন্য, যারা নিজের মা বোনের সম্মান রাখতে পারে না তারা অন্যের মা বোনকে কী সুবিধা করে দেবে? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের সংশোধনী বিল পাস করা হলো, যেখানে প্রস্তাবিত খরচের থেকে চার্জ যদি বেড়ে যায় তাহলে সেখানে কত শতাংশ বেশি নেওয়া যেতে পারে তা নাকি স্বাস্থ্য দপ্তর ঠিক করে দেবে। এবং এই বিলেরই বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য যে ব্ল্যাকমেলিং করে এবার থেকে নার্সিংহোম, বেসরকারি হাসপাতাল থেকে তৃণমূল কংগ্রেস নাকি টাকা তুলবে। না না, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যেখানে সুযোগ পাবে সেখান থেকে টাকা তুলবে, এটা তো একটা চিরন্তন সত্য, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, সে আপনি মিড ডে মিল থেকে যারা টাকা খায়, যারা শিশুর মুখের অন্ন কেড়ে খায়, তারা আপনার এখানে সুযোগ পেলে এখান থেকে টাকা তুলবে না, এটা তো হয় না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ, কিছু বেসরকারি হসপিটাল, এটাও ঠিক যে প্রচুর পরিমাণ অকারণ বিলিং করে, সেই বিলিং কন্ট্রোল করা উচিত। কিন্তু সেই বিলিং কন্ট্রোল করার নাম করে তৃণমূলের ওই হসপিটালগুলো তৃণমূলের দাদাগিরি চলবে, সেটাও হওয়া উচিত না। ওবিসি মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার, এবং সরাসরি এই দেখুন, এখন এই আপনারা কেউ বলেন ধাক্কা খেলো, কেউ বলেন থাপ্পড় খেলো, কেউ বলেন মুখ পুড়লো।
এটাও তো ওদের নিয়মিত ঘটনার মধ্যে পড়ে। ওদের ঘাড় ধাক্কা খাওয়া, থাপ্পড় খাওয়া, মুখ পোড়া তো রেগুলার ইস্যু। এক মুখ কবার পুড়বে? না, কিন্তু আমি এই বিষয়টা যেটা আসতে চাইছি যে এই যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া, এর ফলে কিন্তু রাজ্যের যারা শিক্ষার্থী তাদের আবার ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাবে। না, একদম বাজে কথা, এটা একদম বাজে কথা। হ্যাঁ, প্রাইভেট কলেজে হচ্ছে, গভর্নমেন্টেরও কিছু কলেজে হচ্ছে। হ্যাঁ, একদম বাজে কথা। এবার না হয় ওবিসি নিয়ে সমস্যা হয়েছে, আপনি আমাকে উত্তর দিন তো গত বছর তারা কবে থেকে শুরু করেছিলেন অ্যাডমিশন? গত বছর তো ওবিসি ইস্যু ছিল না, কারণ ওরা লেখাপড়াটাকেই তুলে দিতে চায়, লেখাপড়ার সরকারিকরণটাকে ওরা তুলে দিতে চায়। বেসরকারি কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর আমি আপনাকে লিখে দিচ্ছি, এখন আর সরকারি কলেজে কেউ পড়তে আসবে না। সরকারি কলেজগুলোয় গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে 50%-এর বেশি সিট খালি। কেন? ওবিসি কোটা খালি রেখে সরকার কি ভর্তি করতে পারতো না? যদি আমি ধরে নিচ্ছি আপনার ডাক্তারিতে যদি ওবিসি থাকা সত্ত্বেও নিয়োগ হতে পারে, পরীক্ষার রেজাল্ট হতে পারে, মানে অ্যাডমিশন হতে পারে, তাহলে এখানে কেন হবে না? আরে এরাই তো আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো মহা মুশকিলের কথা। খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডের পরে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং সেখানে একজনের সঙ্গে এক ব্যক্তির সঙ্গে মুখ্যমন্ত্রীর তর্কাতর্কি লেগে যায়। দেখা যায় যে তর্কাতর্কি কিছু হয়নি। যার জ্বলেছে ভাই তার ব্যথা করবে, তার জ্বালা করবে, সে দুটো প্রশ্ন করবে। মুখ্যমন্ত্রী সেখানে মস্তানি করেছেন তার সাথে, যে তুমি কে? আরে ভাই, ওর জ্বলেছে, তুমি কে? জ্বলেছে ওর, সর্বনাশ হয়েছে ওর, মাথায় বাজ পড়েছে ওর, জ্বলেছে ওর, জ্বালা জুড়িয়েছে তোমার। না, আসলে আমার প্রশ্নটা এখানে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রীতিমতো সমানে তোড়ে তর্ক করে গেলেন সেই ব্যক্তি, তাহলে কি আস্তে আস্তে না মানুষ, আপনার যার সব চলে গেছে, ল্যাংটান নেই বাটপাড়ের ভয়। আজকে যাদের চাকরি চলে গেছে তারা এতদিন তো কি বলতেন, তারা এতদিন মাননীয়া মানবিক মুখ, এখন বলছে তো চোর, চাকরি খেয়েছো তুমি। কারণ যার সব চলে যাবে তার তো আর হারানোর ভয় কিছু নেই। বাংলার মানুষেরা সর্বস্ব গেছে, তাই তারা আর হারানোর ভয় পাচ্ছেও না। মুখ্যমন্ত্রী ভাববেন না যে আপনি যা বলবেন মানুষ আবার দাঁড়িয়ে শুনবে, মানুষ আপনাকে মুখে মুখে বলবে। একদিন শুধু ওই শম্পা কয়ালরা বলেছিল, তাকে আপনি বলেছিলেন, একজন আপনাকে বলেছিলেন সারের দাম নিয়ে, হ্যাঁ, তাকে আপনি জেলে ভরেছিলেন। আজকে আর আপনার সে ক্ষমতা নেই, সে ক্ষমতা থাকলে এই লোকটিকে আপনি জেলে ভরে দিতেন। এই যে চোরের প্রশ্নটা তুললেন, এখানে তো প্রায়ই দেখা যায় যে বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর দলকে চোর বলেই উল্লেখ করেন। সেখানে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা যে আমাদেরকে কোনো সারাক্ষণ চোর বলে ডাকেন, আপনারা হলেন ডাকাতদের সর্দার। না মুখ্যমন্ত্রীকে চোর, আচ্ছা ঠিক আছে, এখন ডাকাতদের গদ্দার মানে ডাকি, এ কেমন বাংলা? পশ্চিমবঙ্গের না পূর্ববঙ্গের বাংলা? আর মুখ্যমন্ত্রীকে চোর বলার পেছনে কারণ দুটো আছে। এক হচ্ছে মুখ্যমন্ত্রীকে প্রথম চোরের রানী কে বলেছিলেন, ডাকাত রানী কে বলেছিলেন, যিনি আজকে তৃণমূলের মুখপত্র, এক। আর দুই, মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন, প্ল্যাকার্ড নিয়ে দেখাবো, যে আমরা সবাই চোর বলে শ্যামবাজার থেকে রাজাবাজার অবধি মিছিল করেছিলেন। যিনি নিজেই বলছেন আমরা সবাই চোর, তো তাকে চোরই বলা হয়েছে। কিন্তু খিদিরপুরের অগ্নিকাণ্ডের দায় তো মুখ্যমন্ত্রী তাদের উপরেই চাপিয়ে দিচ্ছেন, যাদের সমস্ত সর্বস্ব নষ্ট হয়ে গেছে। তারা, মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের উদাসীনতার জন্যই এই ঘটনা ঘটেছে, সরকার আপনাদেরকে বিনা পয়সায় জায়গা তৈরি করেছে। হ্যাঁ, ওদের উদাসীনতায় ঘটেছে। আর ফায়ার ব্রিগেডের ট্যাঙ্কারে জল ছিল না, তার জন্যও দায়ী ওরা। ফায়ার ব্রিগেডের ইঞ্জিনের মোবিল ছিল না, পেট্রোল ছিল না, তার দায়ও ওরা, সব দায়ী ওদের। মুখ্যমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়েছেন এবং তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে যদি এতই হাওয়াই চটি ভালোবাসেন, তিনি চটি নাকি ছুঁড়েছেন একজন পাঞ্জাবি শিখ পুলিশের মাথায়, তাদের শিখ কমিউনিটি নাকি খুব উত্তপ্ত হয়ে পড়েছে এবং তাতে প্রতিবাদ জানিয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে জুতো ছোড়ার যদি মানে এতই যদি হাওয়াই চটি ভালোবাসেন তাহলে একটা হাওয়াই চটির দোকান খুলুন প্লিজ, কি বলবেন? এবং হাফ মন্ত্রী বলেও তাকে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। এটা মুখ্যমন্ত্রী নিজস্ব রুচির পরিচয়। হাওয়াই চটির দোকান খুলবে, সেই দোকান থেকে আবার তৃণমূল কাটমানি খাবে,
হ্যাঁ, এই কথাগুলো একটা মুখ্যমন্ত্রীর মুখে, এটা মুখ্যমন্ত্রী সুলভ কথা নয়। আর এই কথাগুলোর উত্তর দিতে গেলে কোনো রাজনৈতিক উত্তর হয় না, তখন ভাড়ামো করতে হয়। আমি তো রাজনীতি করতে এসেছি। দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়ছেন না মুখ্যমন্ত্রী, এবং তিনি বলছেন আজ সারা ভারত জুড়ে মৃত্যু মিছিল চলছে, লজ্জা করে না? চোরেদের সরকার, রোজ মানুষের মৃত্যু মিছিল, তাও লজ্জা করে না। কি বলবেন? কি কারণে বলছেন উনি? কিসের কারণে মৃত্যু মিছিল বলছেন? কোন কারণে? কিছু তো ঘটেছে তার জন্য। বিমান দুর্ঘটনা। এখন বিমান এর আগে কবে দুর্ঘটনায় পড়েনি? টাইটানিকের মতন বিশ্বের সবচেয়ে নামি জাহাজেও ডুবেছে প্রথম যাত্রাতে। কনকর্ডের মতন বিশ্বের সবচেয়ে দামি প্লেন, সেও ভেঙেছে। এখন এটা ভেঙেছে, মানুষের মৃত্যু হয়েছে, দুর্ভাগ্যজনক। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, গত 5 বছরে যতজন মানুষ পশ্চিমবঙ্গে খুন হয়েছেন, তাতে করে আপনি দেখুন সারা ভারতবর্ষে তার 1/4 হয়নি। প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। গত 5 বছরে যত সংখ্যালঘু মুসলিম, সহজ কথা, এই রাজ্যে খুন হয়েছে, উত্তরপ্রদেশ তো ছেড়ে দিন, আমি ধরছি না, আমি বলছি কাশ্মীরে অত লোক মারা যায়নি যত এই রাজ্যে খুন হয়েছে মুসলমান গত 5 বছরে। তারপরে আবার মুখ্যমন্ত্রী সব কথা কি বলেন? মৃত্যু মিছিল। পশ্চিমবঙ্গে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা, মৃত্যু মিছিলের কথা বলছে। তৃণমূলের যুবনেতা দেবাংশু, সেও তো কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীকে। তিনি যে হ্যাঁ, গেছিলেন, সেই ছবি দেখিয়ে বলেন তিনি শুধুমাত্র নিজেকে প্রমোট করতে যান। না, উনি দেবাংশু বিরাট নেতা। হ্যাঁ, ওরই অধিকার আছে একমাত্র প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে পারে, ওরই একমাত্র অধিকার আছে, আর কারণ